আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডক্টর মোহাম্মদ তাহসিন আহমেদ, কনসালটেন্ট হিজামা প্ল্যানেট। এতক্ষণ ডক্টর আশরাফুল আরিফিন ভাইয়া উনি শরিয়া রিলেটেড ব্যাপারগুলো আপনাদের সামনে তুলে ধরেছেন। এখন আমি হিজামার সাথে সায়েন্সের একটা কোরিলেশন করার চেষ্টা করব। প্রথমে আমরা আসি যে হিজামাতে যে ইনসিশন দেওয়া হয় এটাতে আমাদের অ্যানাটমিক্যাল বা আমাদের বডির যে গঠন এটার সাথে কী সম্পর্ক আছে সেটা আমরা দেখার চেষ্টা করব। এখানে আমাদের একটু স্লাইড প্রেজেন্টেশনের দিকে একটু খেয়াল রাখলে আমাদের জন্য একটু বুঝতে সহজ হবে। প্রথমে আসি আমরা যে আমাদের স্কিনের গঠন এটা কীরকম হয়। আমাদের স্কিনে বেসিক্যালি 3টা লেয়ার থাকে। সবচেয়ে উপরের যে লেয়ার এটা হচ্ছে এপিডার্মিস। এপিডার্মিসের জাস্ট নিচে যে লেয়ারটা থাকে এটা হচ্ছে ডার্মিস, এবং ডার্মিসের নিচে যে লেয়ার থাকে সেটা আমরা বলি সাবকিউটেনিয়াস টিস্যু। তো স্কিনের উপরের লেয়ারে যে এটা থাকে এখানে বেসিক্যালি কোনো রক্তনালী থাকে না, তবে আমাদের পেইন এবং টাচ এই টাইপের সেন্সেশনের জন্য কিছু রিসেপ্টরস থাকে, এবং আপনি এটা দেখে থাকবেন যে এটা দেখতে অনেকটা স্ক্যালপড শেপের হয়, এবং এটা যে কনকেভিটি আছে এটার মধ্যেই আমাদের ডার্মিস লেয়ার থেকে হচ্ছে কিছু ব্লাড ভেসেল উঁকি দিয়ে থাকে। এরপর হচ্ছে আমাদের ডার্মিস লেয়ার হচ্ছে আমাদের বিভিন্ন মোম গ্রন্থি, ঘাম গ্রন্থি, আমাদের হেয়ার ফলিকল এই টাইপের স্ট্রাকচারসগুলো থেকে থাকে। ব্লাড ভেসেলও আমাদের ডার্মাল লেয়ারেই থাকে, এবং ডার্মিসের নিচের লেয়ার হচ্ছে সাবকিউটেনিয়াস টিস্যু, এখানে মোস্টলি ফ্যাট থাকে এবং কিছু ব্লাড ভেসেলও থেকে থাকে। যে কোনো জায়গায় যদি কেটে যায় বা ইনজুরি হয় সেখানে হয় আমাদের হিলিং হয়। এখন কাটার এক্সটেন্ট কতটুকু বা কী টাইপের ইনজুরি হয়েছে এর উপর নির্ভর করে আমাদের দুই ধরনের হিলিং হয়ে থাকে। একটা হচ্ছে প্রাইমারি হিলিং আর একটা হচ্ছে সেকেন্ডারি হিলিং। কাটার এক্সটেন্টের উপর নির্ভর করে বা আমাদের স্কিনের কোন লেয়ার ইনভলভ করেছে এর উপর নির্ভর করে আমাদের হিলিংয়ের টাইপটা নির্ধারিত হয়ে থাকে, আমাদের বডি এটা নির্ধারণ করে থাকে। আমরা দেখবো যে কীভাবে প্রাইমারি এবং সেকেন্ডারি হিলিং হয়ে থাকে। উপরের যে রো এটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই একটা লিনিয়ার একটা কাট, যেটা আমাদের সার্জিক্যাল নাইফ দিয়ে হতে পারে, আমরা হিজামার সময় যে কাট দিই সূক্ষ্ম ব্লেডের যে আঁচড় সেটা দিয়ে হতে পারে। তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের এটা হচ্ছে এপিথেলিয়ামের বেসমেন্ট মেমব্রেন থেকে যে সেলগুলো থাকে এই সেলগুলো হচ্ছে কি রিজেনারেশন ক্যাপাসিটি থাকে। তো আমাদের কাটের পরে এই সেলগুলোর প্রলিফারেশন হয়, সংখ্যায় বাড়ে, এবং উইদিন 24 আওয়ার্সের মধ্যে দেখা যায় যে হচ্ছে আমাদের যে কার্ডটা আছে এটা আমাদের হিলিং হয়ে যায়। তবে কখনো কখনো বেজাল সেল লেয়ার থেকে এটা একদম উপরের স্তরে আসতে 7 দিন সময়, এবং কোনো লিটারেচার এভাবে এসেছে 14 দিন পর্যন্ত সময় লাগতে পারে। এরপরে আসি যদি আমরা সেকেন্ডারি হিলিং হচ্ছে যখন কোনো একটা এক্সটেন্সিভ কাটা হবে, আমাদের যেই কাটাটা হচ্ছে আমাদের ডার্মিস লেয়ার খুব ডিপ কাট হবে বা একটা বড় ধরনের কাট হবে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এপিথেলিয়াল সেল বা আমাদের স্কিনের উপরিভাগে যে সেলগুলো আছে এগুলো প্রলিফারেশনের মাধ্যমে পুরো হিলিং হতে পারে না। সেক্ষেত্রে আমাদের ডার্মিস লেয়ারে যে কিছু কোলাজেন কানেক্টিভ টিস্যু থাকে এগুলো প্রলিফারেশন হয়ে একটা গ্রানুলেশন টিস্যু ফর্মেশন হয় এবং ভিজিবল স্কার মার্ক দেখা যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে লাল দাগ দিয়ে যে অংশটুকু স্কিনের এপিডার্মাল যে লেয়ার এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের হিজামার যে ইনসিশন এটার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কনকেভিটির মধ্যে কিছু লাল ব্লাড ভেসেলস আছে। তো আমাদের এই ব্লাড ভেসেলগুলো কাটার কারণে অ্যাকচুয়ালি হিজামাতে ব্লিডিং হয়ে থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুই ধরনের ইনসিশন, যে হিজামাতে আমরা যদি আইডিয়ালি দিতে চাই তাহলে খুব লাইট ইনসিশন থাকবে দ্যাট উইল ইনভলভ অন দ্য এপিডার্মিস অফ দ্য স্কিন। সেকেন্ড, যদি আমরা আনপ্রফেশনাল বা ইনএক্সপেরিয়েন্সড কোনো থেরাপিস্ট দিয়ে কাট দিয়ে থাকি সেক্ষেত্রে হচ্ছে এটা ডার্মিস লেয়ারকে ক্রস করবে এবং এখানে অবশ্যই ভিজিবল স্কার দেখা যাবে। এবার আমরা আসি একটু থিওরি নিয়ে কিছুটা আলোচনা করব। হিজামার মধ্যে যে বিজ্ঞান আছে, আমাদের হাতে যে সমস্ত অনলাইনে যে সমস্ত আর্টিকেল আছে, সায়েন্টিফিক পেপার্স আছে, এগুলোর সাথে আমরা কিছুটা ঘেটে আমরা চেষ্টা করব যে হিজামার সাথে একটা বৈজ্ঞানিক ভিত্তি দাঁড় করানোর জন্য। তো আমাদের যে মূল আলোচনা এটা মোটামুটি পুরোটুকুই নেওয়া হচ্ছে জার্নাল অফ ট্রেডিশনাল অ্যান্ড কমপ্লিমেন্টারি মেডিসিন। এটা খুব রিসেন্ট একটা আর্টিকেল 2019 পাবলিশ হয়েছে। টাইটেল হচ্ছে দ্য মেডিকেল পার্সপেক্টিভ অফ কাপিং থেরাপি ইফেক্টস অ্যান্ড মেকানিজম অফ অ্যাকশন। এর রিভিউতে মোট 225টি আর্টিকেল থেকে বা 221টি আর্টিকেল থেকে 64টি আর্টিকেল অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং হিজামার ইফেক্ট ব্যাখ্যা করার জন্য এখানে মোটামুটি 6টি থিওরির কথা বলা হয়েছে। কাপিং থেরাপির ইফেক্টের কারণে যদি আমাদের পেইন রিডাকশন হয়, পেইন রিডাকশন থিওরির জন্য হচ্ছে আমাদের পেইন গেট থিওরি, ডিফিউজ নক্সাস ইনহিবিটরি কন্ট্রোলস থেরাপি থিওরি অ্যান্ড রিফ্লেক্স জোন থিওরি। হিজামাতে যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ফাংশন পাওয়া যায় এটার জন্য নাইট্রিক অক্সাইড থিওরি,
ইমিউনোমডুলেশন অথবা ইমিউনোলজিক্যাল যে ফাংশন, এটা পাওয়ার জন্য হচ্ছে অ্যাক্টিভেশন অফ ইমিউন সিস্টেম থিওরি অ্যান্ড আমাদের ব্লাডে যে সমস্ত পরিবর্তন হয় হেমাটোলজিক্যাল অ্যাডজাস্টমেন্ট ইফেক্টস, এটার জন্য ব্লাড ডিটক্সিফিকেশন থিওরির কথা সাজেস্ট করা হয়েছে। এই থিওরিগুলো একটা আরেকটার সাথে ওভারল্যাপ করতে পারে এবং কোনো ক্ষেত্রে একটা সমন্বিত এবং সব ক্ষেত্রে একটা সমন্বিত একটা ইফেক্ট, থেরাপিউটিক ইফেক্ট দিয়ে থাকে। স্পষ্টতই কোনো একক থিওরির মাধ্যমে হিজামার পুরো ইফেক্ট ব্যাখ্যা করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন আরও গবেষণা। এই জন্য আমাদের অ্যাকচুয়ালি ডাক্তারদের এগিয়ে আসা দরকার, যে হচ্ছে আগের থিওরিগুলোকে হয়তো বা ভুল প্রমাণ করবো বা আমরা নতুন কোনো প্রস্তাবনা দিব, এটা হচ্ছে আমাদের রিসার্চ ওয়ার্কের মাধ্যমে এটা সামনে আনতে হবে। কাপিং থেরাপির মধ্যে যে সমস্ত ইফেক্ট পাওয়া যায়, প্রথম হচ্ছে আমাদের যেটা, সেটা হচ্ছে এন্ডোজেনাস অপিওয়েড। আমি দুঃখিত যেটাকে আমি বাংলা করতে পারিনি, খুব অ্যাকচুয়ালি মেডিকেল টার্মগুলোকে বাংলা করাটা একটু ডিফিকাল্ট, এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এন্ডোজেনাস অপিওয়েড হচ্ছে আমাদের বডিতে পেইন কিলার তৈরি করা। যেমন আমাদের মরফিন, প্যাথিন, এগুলো হচ্ছে আমাদের বডিতে পেইন কিলার হিসেবে কাজ করে। তো আমাদের বডির ভেতরে কিছু অপিওয়েড তৈরি করে, যে তো কিছু কিছু স্টাডি সাজেস্ট করেছে যে আমাদের হিজামার কারণে বডির মধ্যে অপিওয়েড তৈরি হয়, যার হচ্ছে ব্যথা কমার একটা ইফেক্ট পাওয়া যায়। কিছু কিছু রিসার্চার প্রপোজ করেছেন যে কাপিং থেরাপির যে ইফেক্টটা, এটা হচ্ছে আমাদের ব্লাড সার্কুলেশন বৃদ্ধির মাধ্যমে এবং বিভিন্ন টক্সিন এবং ওয়েস্ট প্রোডাক্ট রিমুভালের মাধ্যমে পাওয়া যায়। আরও কিছু আছে যে হচ্ছে আমাদের মাইক্রো সার্কুলেশন ইমপ্রুভ করার মাধ্যমে, নক্সাস ম্যাটেরিয়াল এবং আমাদের দুই সেলের মাঝখানে যে ফ্লুইড আছে এগুলো বের করার মাধ্যমে ইফেক্ট পাওয়া যায়। কিছু স্টাডি সাজেস্ট করেছে যে হিজামের মাধ্যমে আমাদের বডিতে যে ক্ষতিকর যে ফ্যাট, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, এলডিএল, কোলেস্টেরল, এগুলোর পরিমাণ কমিয়ে দেয়। আর আমরা জানি যে কোলেস্টেরল বা এলডিএল যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের রক্তনালীতে জমাট বেঁধে হার্ট অ্যাটাক, স্ট্রোক এগুলোর ঝুঁকি বাড়িয়ে দেয়। এছাড়াও আরও কিছু ইফেক্ট আছে, যেমন হচ্ছে গিয়ে এটা আমাদের ব্লাড সেল, লোহিত রক্তকণিকার আরবিসির পরিমাণ বাড়িয়ে দেয়। এখন আমরা আসি যে পেইন গেট থিওরি অথবা গেট কন্ট্রোল থিওরি অফ পেইন রিডিউসিং। হিজামাতে আমরা আমাদের ব্যথা কমে যায়। আমাদের শরীরে যখন কোনো একটা জায়গায় ইনজুরি হয় বা কেটে যায়, আমরা কী করি যে একটা জায়গায় যদি আমার হাতে কেটে যায়, আমরা কী করি সাথে সাথে জায়গাটাতে আমরা বেশ ঘষে দিই, রাবিং করি। তো এটাতে কী হয় যে আমার রাব করার কারণে আমাদের শরীরে বিভিন্ন ধরনের রিসেপ্টর আছে। সাপোজ সামওয়ান হ্যাজ পাঞ্চড মাই ফেস, আমরা এর কারণে ব্যথা পাচ্ছি। এখন আমাদের শরীরে বিভিন্ন ধরনের রিসেপ্টর আছে। একটা হচ্ছে থার্মো রিসেপ্টর, যেগুলো হচ্ছে আমাদের টেম্পারেচার রিসিভ করে, মেমব্রেন রিসেপ্টর যেগুলো হচ্ছে আমাদের টাচ সেন্সেশনটাকে রিসিভ করে, আর নসিসেপ্টর যেগুলো হচ্ছে পেইনকে রিসিভ করে। এগুলো হচ্ছে এডাল্টা এবং সি ফাইবারের মাধ্যমে আমাদের স্পাইনাল কর্ড হয়ে ব্রেনে পৌঁছে যায়। এখন পেইনের যে পাথওয়ে আছে একটা, সেটা হচ্ছে আমাদের বডিতে প্রথমে হচ্ছে এটাকে রিসিভ করে, ট্রান্সডাকশন, দেন এটা হচ্ছে বিভিন্ন নার্ভ ফাইবারের মাধ্যমে এটা স্পাইনাল কর্ড পর্যন্ত পৌঁছে যায়, এটা হচ্ছে ট্রান্সমিশন। এবং স্পাইনাল কর্ড লেভেলে পেইন কিন্তু মডুলেশন হওয়ার সুযোগ আছে। আমাদের স্পাইনাল কর্ড চাইলে এটাকে মডুলেট করতে পারে যদি সেটা সেই উপযুক্ত পরিবেশ পায়, দেন এটা হচ্ছে আমাদের ব্রেনে পৌঁছে যায়। তো হিজামার মাধ্যমে আমাদের, তো আমি যেটা বলছিলাম যে আমার কোথাও কেটে গেলে যদি আমরা রাব করি, তাহলে হচ্ছে একসাথে অনেকগুলো টাচ রিসেপ্টর বা মেকানোসেপ্টর হচ্ছে অ্যাক্টিভেটেড হয়ে যায়। তো দেখা যায় যে একই জায়গা দিয়ে অনেকগুলো টাচ রিসেপ্টর যখন যায়, তখন পেইন সেন্সেশন হচ্ছে আমাদের বডি পর্যন্ত পৌঁছাতে পারে না। এই জন্য হচ্ছে আমরা টেম্পোরারি একটা পেইন রিলিফিং যে একটা ইফেক্ট সেটা পেয়ে থাকি। এখানে আমরা দেখছি যে এটাকে বলা হয় গেট কন্ট্রোল থিওরি। এটা হচ্ছে আমাদের যে স্লাইডটা দেখছেন, এটা হচ্ছে গিয়ে স্পাইনাল কর্ডের একটা সেকশন। এখানে দেখা যাচ্ছে লাল কর্ড দিয়ে, লাল যে অংশটুকু, এটা দিয়ে যদি পেইন যায় এবং নীল অংশ দিয়ে যদি আমার টাচ সেন্সেশন যায়, একই সাথে যদি আমি টাচ সেন্সেশনটাকে বেশি করে হচ্ছে আমি ইফেক্ট করতে পারি, যেটা আমার কাপিংয়ের মাধ্যমে হয়ে থাকে। কাপিংয়ের মাধ্যমে আমরা মাল্টিপল সাইডে একই সাথে অনেকগুলো স্টিমুলেশন তৈরি করতে পারি, যেটা পেন স্টিমুলেশন থেকে অনেক বেশি। তাহলে কী হবে যে আমার পেন সেন্সেশনটা ব্রেনে না যেয়ে আমার টাচ সেন্সেশনটা হচ্ছে ব্রেনে যাবে, যেন হচ্ছে আমি পেন থেকে একটা রিলিফ পাবো। আরেকটা হচ্ছে রিফ্লেক্স জোন থিওরি। রিফ্লেক্স জোন থিওরিটা এটা একটা মজার থিওরি, যে হচ্ছে আমাদের বডিতে স্পাইনাল কর্ডের বিভিন্ন লেভেল থাকে, যে সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, এর বিভিন্ন লেভেলে হচ্ছে আমাদের নার্ভ থাকে। তো এগুলো আপনারা দেখছেন যে বিভিন্ন কালার কোড করা আছে। এক এক লেভেলে এক এক ধরনের স্পাইনাল নার্ভ এখানে স্কিনে সেন্সেশন দিয়ে থাকে। এখন কিছু একইভাবে স্পাইনাল কর্ডের বিভিন্ন লেভেলেই আমাদের হার্ট, কিডনি, লাং, আমাদের স্টোমাক, ইন্টেস্টাইন, ব্লাডার, এই টাইপের বিভিন্ন অর্গানগুলো যেগুলো বডির ভিতরে আছে, এগুলো হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেমের মাধ্যমেই এটা হচ্ছে স্পাইনাল কর্ড থেকে সাপ্লাই পেয়ে থাকে। এজন্য তাহলে আমরা ডার্মাটোম সম্পর্কে ক্লিয়ার হলাম, যে আমি একটু আগের স্লাইডে যেতে চাচ্ছি, যে এক এক ধরনের স্পাইনাল নার্ভ এগুলো হচ্ছে স্কিনের এক একটা অংশকে সাপ্লাই দেয়, এবং সিমিলার নার্ভগুলোই হচ্ছে কোনো না কোনো একটা অর্গানে সাপ্লাই দিচ্ছে। তাহলে এগুলোকে আমরা বলছি ডার্মাটোম। তাহলে যে কোনো ডার্মাটোমের সাথে সম্পর্কিত রোগের উপসর্গ এর পাশাপাশি যে ডার্মাটোমগুলো আছে এগুলোর মধ্যে রিফ্লেক্টেড হতে পারে। এক্ষেত্রে স্যাটো এবং তার সহকারে 1997 সালে একটি গবেষণায় বেশ শক্তিশালী প্রমাণ দেখেন
যে এক্সপেরিমেন্টাল প্রাণীতে সোমাটিক স্টিমুলেশন হচ্ছে যেগুলো আমরা স্কিনে অথবা জয়েন্টে স্টিমুলেশন দেয়, লাইক উই ডু ইন হিজামাতে যে হচ্ছে আমরা স্ক্র্যাচ করি, এটা হচ্ছে এক ধরনের সোমাটিক স্টিমুলেশন। আমরা জয়েন্টে যে ধরনের স্টিমুলেশন দিতে পারি, এটার কারণে আমাদের হার্ট, ব্লাডার, স্টোমাক, ইন্টেস্টাইনে বেশ ভালো প্রভাব ফেলে। তাহলে আমরা দেখলাম যে ডার্মাটোমের যদি আমরা কোনো স্টিমুলেশন দেই, আমাদের শরীরের ভিতরের যে অঙ্গনগুলো আছে ভিসেরাতে, সেটা একটা স্টিমুলেশন পাওয়া যাবে। এবং এই রিফ্লেক্সগুলো বেশ জটিল এবং শরীরের অবস্থা অনুযায়ী আমাদের বডি ঠিক করবে যে সেটা এক্সাইটেটরি অথবা ইনহিবিটরি হয়ে থাকবে। তো যখন কোনো আক্রান্ত অঙ্গ অটোনমিক নার্ভের মাধ্যমে হচ্ছে আমাদের স্কিনে হচ্ছে একটা সিগন্যাল পাঠায়, সিগন্যালের কারণে হচ্ছে আমাদের স্কিন পেইনফুল হয় এবং আমরা ধরলে টাচ করলে ব্যথা হয়। এরপর স্কিনের রিসেপ্টরগুলো হিজামার মাধ্যমে যদি আমরা স্টিমুলেশন করি, পুরো প্রক্রিয়া একটা নিউরাল কানেকশনের মাধ্যমে স্কিন এবং আক্রান্ত রোগে রক্ত চলাচল বেড়ে যায়, যার কারণে হচ্ছে আমরা একটা থেরাপিউটিক ইফেক্ট পেয়ে থাকি। এটা হচ্ছে মোটামুটি রিফ্লেক্স জোন থিওরি। এখন আমরা আসি হিজামার অন্যতম অ্যাকসেপ্টেবল একটা থিওরি, যেটা হচ্ছে নাইট্রিক অক্সাইড থিওরি। নাইট্রিক অক্সাইড হচ্ছে আমাদের বডিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মলিকিউল। এটা হচ্ছে একটা গ্যাসিয়াস নিউরোট্রান্সমিটার, যেটা হচ্ছে আমাদের বডিতে আমাদের বেঁচে থাকার জন্য খুব জরুরি। এটা হচ্ছে আমাদের বডিতে যে রক্তনালী থাকে, রক্তনালীর যে ভেতরের লেয়ার এন্ডোথেলিয়াম লেয়ার হচ্ছে কিন্তু আমাদের নাইট্রিক অক্সাইড তৈরি হয়। এছাড়া হচ্ছে আমাদের শ্বেত রক্তকণিকা, মস্তিষ্ক কিছু পরিমাণে নাইট্রিক অক্সাইড তৈরি হয়। এটা আবার কাজের উপর ভিত্তি করে বিজ্ঞানীরা এটার নাম দিয়েছেন যে মিরাকল মলিকিউল, মানে ইট ক্যান ডু এ লট অফ থিংস ইন আওয়ার বডি। দ্য নাইট্রিক অক্সাইড এর এত শরীরবৃত্তীয় ফাংশন যে এটার উপর রিসার্চ করে 3 জন বিজ্ঞানী 1998 সালে মেডিকেল সায়েন্সের উপরে, মেডিসিনের উপরে নোবেল পুরস্কার পেয়েছেন, যেটা হচ্ছে গিয়ে তাদের টপিক হচ্ছে নাইট্রিক অক্সাইড অ্যাজ এ সিগন্যালিং মলিকিউল ইন দ্য টাকা রিভার্সিকুলার সিস্টেম। তার মানে হচ্ছে নাইট্রিক অক্সাইডের আমাদের বডির উপরে যে ইফেক্ট, যে আমাদের হার্ট এবং ভাস্কুলার সিস্টেমের যে ইফেক্ট, এটার উপর গবেষণা করে তারা বেসিক্যালি নোবেল পুরস্কার পেয়েছিলেন। এরপর আরেকজন আছেন যে ডক্টর জোনাথন এস স্ট্যামলার, ইনি হচ্ছে গিয়ে প্রফেসর অফ মেডিসিন, ডিক ইউনিভার্সিটি অফ মেডিসিন। তার মধ্যে হচ্ছে গিয়ে হিজামা ক্যান ডু এনিথিং ইন মাই বডি, যে আমাদের বডিতে এমন কোনো অংশ নেই যেখানে হচ্ছে নাইট্রিক অক্সাইড কাজ করে না। এটা হচ্ছে আমাদের হার্টের রক্ত চলাচল, এটা হচ্ছে আমাদের ব্লাডারের ফাংশন, এমনকি আমাদের স্টোমাক, ইন্টেস্টাইনের এটা হচ্ছে মুভমেন্টও এটা কন্ট্রোল করতে পারে। এখন আমরা আসি যে স্বাভাবিক অবস্থায় নাইট্রিক অক্সাইডের কী ফাংশন। আমাদের শরীরে যখন পরিমিত মাত্রায় নাইট্রিক অক্সাইড তৈরি করে, তখন আমাদের ব্লাড প্রেশার কম থাকে, কারণ নাইট্রিক অক্সাইডের অন্যতম একটা ফাংশন হচ্ছে এখানে হচ্ছে আমাদের রক্তনালীগুলো প্রসারিত হয়ে যায়, তখন হচ্ছে ফ্রিকশন কম থাকে, যার হচ্ছে আমাদের ব্লাড প্রেশার কমে যায়। এছাড়াও হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কম থাকে, গ্লুকোজ লেভেল নিয়ন্ত্রণে থাকে। আমাদের সেক্সুয়াল বিহেভিয়ারও এটা কিছু খুব পজিটিভ কিছু ইফেক্ট আছে। আমাদের ব্রেন এবং স্নায়ুকোষের মধ্যে এটা হচ্ছে কি ট্রান্সমিটার হিসেবে কাজ করে। নাইট্রিক অক্সাইড হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ক্যান্সার সেলের যে অটোমেটিক যে ডেথ, অ্যাপোপ্টোসিস, সেটা স্বাভাবিক মৃত্যুটা নিশ্চিত করেছে নাইট্রিক অক্সাইড। এছাড়াও রক্তনালীর সংকোচন এবং প্রসারণ নিয়ন্ত্রণের মাধ্যমে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে, ঘুমের গভীরতা নিয়ন্ত্রণের মাধ্যমে ঘুমের কোয়ালিটি নিশ্চিত করে থাকে, ঘ্রাণ শক্তি রেগুলেশন করে, কষ্ট অথবা ব্যথার যে সক্ষমতা সেটা বাড়িয়ে দেয়, পাকস্থলীর যে মুভমেন্ট সেটা নিয়ন্ত্রণ করে, চুল পড়া কমিয়ে দেয়। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের বডিতে সবসময় কি নাইট্রিক অক্সাইডের পরিমাণ সমান থাকে কিনা। এটা রিসার্চে দেখাচ্ছে যে এখানে 4-5টা স্টাডি থেকে মোটামুটি এটা কনক্লুশনে আসা গেছে যে অ্যাট দ্য এজ অফ 60+ এইজে হচ্ছে আমরা মোটামুটি আমাদের শুধুমাত্র 15% নাইট্রিক অক্সাইড হচ্ছে আমাদের কর্মক্ষম থাকে। আপনারা দেখছেন যে যখন আমাদের 100% নাইট্রিক অক্সাইড থাকে, তখন আমাদের এটা হচ্ছে একটা রক্তনালীর ক্রস সেকশন, যেখানে আমরা দেখতে পাচ্ছেন যে 100% নাইট্রিক অক্সাইড যখন ছিল, তখন আমাদের ব্লাড ভেসেল লুমেনগুলো একদম প্রসারিত, এখানে কোনো রক্ত জমাট বাঁধার কোনো লক্ষণ নেই। এই অবস্থা হচ্ছে আমাদের ব্লাড প্রেশার নর্মাল থাকে। আপনি দেখছেন যে যখন হচ্ছে আমাদের এজ 30 ক্রস করে গেছে, 35 এই লেভেল হচ্ছে আস্তে আস্তে কিন্তু রক্তনালীতে চর্বি জমা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে অ্যাথারোস্ক্লেরোসিস হয়ে যাচ্ছে। এই যে জমা হয়ে যাওয়া, এটাকে আমরা বলি অ্যাথারোমা বা অ্যাথারোস্ক্লেরোসিস। আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাট দ্য এজ অফ 60+, তখন কিন্তু আমাদের শুধুমাত্র 15% নাইট্রিক অক্সাইড বডিতে অ্যাভেলেবেল। এই অবস্থা হচ্ছে আমাদের রক্তনালীতে যদি চর্বি জমে যায়, তাহলে হচ্ছে আমাদের স্ট্রোক, হার্ট অ্যাটাক, উচ্চ রক্তচাপ এই ধরনের রোগের ঝুঁকি অনেক বেড়ে যায়। তো নাইট্রিক অক্সাইড যদি কমে যায়, তাহলে হচ্ছে আমাদের রক্তনালীর যে ভিতরের লেয়ার এন্ডোথেলিয়াল কারণে ডিসফাংশন হয়ে যায়, যার কারণে হাই প্রেশার, যেটা আমি বলেছিলাম যে একটু আগে, যে কার্ডিওভাস্কুলার ডিজিজ বেড়ে যেতে পারে, আমাদের সেক্সুয়াল কিছু প্রবলেম হতে পারে, ইনসমনিয়া বা ঘুম না আসে এই প্রবলেম হতে পারে, অল্পতেই কাজে দুর্বল লাগতে পারে, অ্যাংজাইটি, টেনশন হতে পারে, ডিপ্রেশন হতে পারে, এমনকি এটা আমাদের ডায়াবেটিসের উপর একটা নেগেটিভ ইফেক্ট ফেলতে পারে। তো আমাদের বডিতে নাইট্রিক অক্সাইড কেন কমে যায়? প্রথম একটা কজ হচ্ছে যেটা সিগারেট স্মোকিংয়ের কারণে অনেকে বলে থাকেন যে হচ্ছে অ্যাকচুয়ালি এখানে ব্লাড ভেসেল ডাইলেট হয়, নাইট্রিক অক্সাইড তৈরি হয়, কিন্তু অ্যাকচুয়ালি এখানে হচ্ছে গিয়ে ব্লাড ভেসেলের যে লেয়ার, এটা অ্যাকচুয়ালি ক্ষতিগ্রস্ত হয়ে একসময়
মানে আমাদের যদি ট্রানজিয়েন্ট একটু ভেসেলাইটেশন হয়, রক্তবাহী যদি একটু প্রসারিত হয়, পরবর্তীতে এটা পার্মানেন্টলি ব্লাড ভেসেলটাকে ড্যামেজ করে দেয়। কিছু কিছু মাউথ ওয়াশের যদি আমরা ইনজুডিশিয়াস ইউজ করে থাকি, যে কোনো ডাক্তারের প্রেসক্রিপশন যদি আমরা মাউথ ওয়াশ করি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের মুখের কিছু উপকারী ব্যাকটেরিয়া মরে যায়, যেটা হচ্ছে আমাদের নাইট্রিক অক্সাইড লেভেল কমিয়ে দিতে পারে। স্থূলতা, আমাদের যদি ওজন অনেক পরিমাণে বেড়ে যায়, অর্থাৎ শরীরের ভিতরে যদি কোলেস্ট্রল বেড়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে এন্ডোথেলিয়ামে এটা জমা হয়ে নাইট্রিক অক্সাইডের কমে যেতে পারে। কাইকস্ট্রম যদি আমরা কম করে থাকি, সেক্ষেত্রেও নাইট্রিক অক্সাইড কনফর্মেশন হয়। বিভিন্ন রোগে হিজামা বিভিন্ন অর্গানের উপর কীভাবে কাজ করে আমরা অলরেডি এটা আলোচনা করে ফেলেছি, যে হার্ট এবং যে ভাস্কুলার যে ডিজিজ, এর মধ্যে নাইট্রিক অক্সাইড বেসিক্যালি কাজ করেছে ভেসোডাইলেটেশনের মাধ্যমে। এছাড়াও যখন আমরা জানি যে যখন হচ্ছে আমরা হিজামার জন্য যে আমরা স্ক্র্যাচ করি, এটা হচ্ছে আমাদের ব্লাড ভেসেল হচ্ছে ইনজুরি করে, ইনজুরির কারণে হচ্ছে আমাদের ব্লাড ভেসেলের ভিতরে নাইট্রিক অক্সাইড তৈরি হয়। এই নাইট্রিক অক্সাইড হচ্ছে পরবর্তীতে ব্লাড ভেসেল প্রসারিত করে আমাদের পুরো থেরাপিউটিক ইফেক্টটা দিয়ে থাকে। ক্যান্সারের ক্ষেত্রেও হচ্ছে নাইট্রিক অক্সাইড একটা বড় একটা রোল প্লে করে থাকে। যে নাইট্রিক অক্সাইডের হচ্ছে একটা ফাংশন হচ্ছে, এটা হচ্ছে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর রিলিজ করে, যেটা হচ্ছে আমাদের টিউমার বডিতে যদি কোনো অ্যাবনর্মাল টিউমার সেল থাকে, সেটা প্রাইমারি অবস্থায় মেরে ফেলতে পারে। তবে একটা ডিজিজ যদি এস্টাবলিশড হয়ে যায়, তো সেক্ষেত্রে সার্জারি বা আমাদের মডার্ন মেডিকেল সায়েন্স যেগুলো বলে, সেটার পাশাপাশি আমরা হিজামা নিব। কিডনি ডিজিজের ক্ষেত্রেও হচ্ছে একটা অন্যতম গুরুত্বপূর্ণ মডুলেটর হিসেবে নাইট্রিক অক্সাইড কাজ করে। এটা হচ্ছে আমাদের রিজনাল এবং ওভারঅল রেনাল ব্লাড ফ্লো বা কিডনিতে হচ্ছে এটা ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দেয়। আমাদের কিডনির যে অটো রেগুলেশন হয়, এটাতে হচ্ছে নাইট্রিক অক্সাইড একটা বড় রোল প্লে করে। আমাদের কিডনিতে যে ছাঁকনির কাজ হয়, ফিল্ট্রেশন, গ্লোমেরুলার ফিল্ট্রেশন হচ্ছে কি নাইট্রিক অক্সাইড হেল্প করে, এবং আমাদের কিডনিতে রেনিন তৈরি এবং লবণ নিষ্কাশন হচ্ছে নাইট্রিক অক্সাইড বেশ বড় একটা রোল প্লে করে থাকে। হিজামার আরেকটা গুরুত্বপূর্ণ থিওরি হচ্ছে অ্যাক্টিভেশন অফ ইমিউন সিস্টেম থিওরি। হিজামা আমাদের শরীরে ইমিউনোগ্লোবিলিন এবং হিমোগ্লোবিলিন নিয়ন্ত্রণের মাধ্যমে বিভিন্ন ধরনের ইমিউনোলজিক্যাল ইফেক্ট দেওয়া থাকে। আর আমরা জানি যে ইমিউনিটি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, যার কারণে হচ্ছে কি আমাদের কোনো রোগ যাতে কম হয় এরকম একটা অবস্থা তৈরি হয়। আমাদের প্লাজমা বা রক্তরস হচ্ছে ইমিউনোগ্লোবিলিন ই, ইন্টারলিউকিন 2 এবং এগুলো হচ্ছে কমিয়ে দেয়, এবং কমপ্লিমেন্ট 3 এই টাইপের যে সমস্ত ইমিউন সিস্টেমের যে সমস্ত ইম্পর্টেন্ট যে এলিমেন্টগুলো আছে, এগুলো হচ্ছে কি আমাদের হিজামা নিয়ন্ত্রণ করে থাকে। এখন যে ইমিউন সিস্টেমকে হিজামা তিনভাবে হচ্ছে এটা প্রভাবান্বিত করতে পারে। একটা হচ্ছে যে হিজামার কারণে একটা লোকাল একটা কৃত্রিম ইনফ্লামেশন তৈরি হয়। আমরা যে হিজামাতে কাটছি, এ যা হচ্ছে একটা কৃত্রিম ইনফ্লামেশন তৈরি হয়, আর ইনফ্লামেশনের মাধ্যমে ইমিউন সিস্টেমটা বুস্ট হয়। আরেকটা হচ্ছে হিজামা হচ্ছে আমাদের বডিতে ইমিউন সিস্টেম একটা অন্যতম অংশ, যে কমপ্লিমেন্ট সিস্টেম, এই কমপ্লিমেন্ট সিস্টেমটাকে সক্রিয় করে এবং শরীরে ইমিউন প্রোডাক্ট যেমন ইন্টারফেরন এবং টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, এই সমস্ত জিনিসগুলোর মাত্রা বাড়িয়ে দেয় হিজামার মাধ্যমে। একটি গবেষণা এসেছে যে কাপিং ক্রনিক শ্বাসকষ্ট যেমন সিওপিডি, স্মোকিংয়ের কারণে যেটা হয়ে থাকে শ্বাসকষ্ট, এটার ক্ষেত্রে হিজামা বেশ কার্যকরী একটা চিকিৎসা। আরেকটি গবেষণা এসেছে যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, যেটা হচ্ছে আমরা বাত বলে থাকি, গেটে বাত বা হচ্ছে আমাদের শরীরের জয়েন্টগুলো স্টিফ হয়ে থাকে, এখানে যে মার্কারটা আছে, এই মার্কারটা হিজামার মাধ্যমে বেশ কমে আসে, এটা গবেষণা এসেছে। সাম্প্রতিক আরেকটা স্টাডিতে এসেছে যে কাপিংয়ের মাধ্যমে স্কিনের যে সার্ফেস স্টিমুলেশন হয়, সেটা বায়োলজিক সিগন্যালে রূপান্তরিত হয় এবং এই সিগন্যালগুলো একটা সমন্বিত থেরাপিউটিক ইফেক্ট দেওয়া থাকে। হিজামার কাজকর্মের যে আরেকটা মেকানিজম, সেটা হচ্ছে ব্লাড ডিটক্সিফিকেশন থিওরি। এটা আমরা নাম শুনে বুঝতে পারছি যে আমাদের শরীরে যে দূষিত এবং মেটাবলিক বর্জ্য থাকে, এই সমন্বিত রক্ত হচ্ছে হিজামার মাধ্যমে বের হয়ে যায়। এছাড়া আমাদের বডিতে যে ইউরিক অ্যাসিড থাকে, আমাদের যে শরীরে যে খারাপ চর্বি, ক্ষতিকর চর্বি এলডিএল, এর মাত্রা কমে যায় এবং হিমোগ্লোবিনের গঠন এবং কার্যকারিতার উপরে এটা একটা ইফেক্ট ফেলে। আর একটা হচ্ছে যে নেগেটিভ সাকশনের কারণে আমাদের স্কিন নিচে যে ব্লাডগুলো থাকে, এগুলো অনেক সময় হচ্ছে স্ট্যাসিস হয়ে যায়, এগুলো হচ্ছে অবস্ট্রাকশনের কারণে এগুলো চলাচল করতে পারে না। তো হিজামার কারণে যদি আমরা নেগেটিভ ইফেক্ট দিই, তাহলে হচ্ছে অবস্ট্রাকশনটা সরে যায়, যার কারণে হচ্ছে কি আমাদের যে টক্সিক যে এলিমেন্টগুলো আছে, এগুলো তোর জন্য একটা গেটওয়ে হয়ে যায় এবং এটা দিয়ে খুব সহজে আমাদের টক্সিনগুলো বের হয়ে আসতে পারে। 2016 সালে একটি গবেষণায় দেখা গেছে যে হিজামার মাধ্যমে যে রক্ত বের হয় আমাদের শিরার রক্তের তুলনায়, সেখানে মার্কারি, সিলভার, অর্থাৎ যে এই সমস্ত হেভি মেটাল আছে, এই হেভি মেটালগুলো বের হয়ে আসে হিজামার মাধ্যমে। অর্থাৎ হিজামার যে ব্লাড পাওয়া যায়, এটার মধ্যে হচ্ছে হেভি মেটালের পরিমাণ বেশি থাকে। এবার আসি যে আমরা হিজামা কে করবেন। আমরা এখানে একটু দেখানোর চেষ্টা করবো যে মিনিস্ট্রি অফ হেলথ সৌদি আরবের হিজামা গাইডলাইন, তারা সেখানে বলেছেন যে ক্লিনিকগুলোর অবশ্যই বিশেষায়িত মেডিকেল বর্জ্য ব্যবস্থা থাকতে হবে। তারা প্রথমে এই ব্যাপারটাতে জোর দিয়েছেন, কারণ হচ্ছে আমরা জানি যে মেডিকেল বর্জ্য ব্যবস্থা, সাপোজ আমি কোনো ব্লাড ড্র করলাম, সেখানে হচ্ছে আমাদের ব্লাডে ইনফেক্টেড থাকতে পারে, এখানে এইচআইভি, এইডস, হেপাটাইটিস বি, সি, এ ধরনের বিভিন্ন ধরনের রোগ জীবাণু থাকতে পারে। সেক্ষেত্রে যদি এটা অন্য কারোর সংস্পর্শে যায়, খুব সহজে এটা ছড়িয়ে যাবে।
আরেকটা হচ্ছে যে আমাদের হিজামার কারণে কিছু শার্প জিনিস যেমন ব্লেড ব্যবহার করা হয়, তারপর হচ্ছে আমাদের যে কাপগুলো হয় কাপগুলোতে হচ্ছে ব্লাড লেগে থাকে, তো এগুলো ডিসপোজালের জন্য অবশ্যই মেডিকেল বর্জ্য ব্যবস্থার যে প্রোটোকল সেটা ফলো করতে হবে। এরপর হচ্ছে যে প্রত্যেক রোগীর কিছু রুটিন টেস্ট করতে হবে, যেটা হচ্ছে আমরা সার্জারির ক্ষেত্রে করা হয়, যেমন আমাদের রোগীর পালস দেখা, ব্লাড প্রেশার দেখা, রেসপিরেটরি রেট দেখা, হিমোগ্লোবিন মাত্রা দেখা এবং ব্লিডিং এবং ক্লটিং দেখা। এটা হচ্ছে সৌদি আরবের গাইডলাইন। যারা হিজামে প্র্যাকটিস করবেন তাদের অবশ্যই এইডস, হেপাটাইটিস বি এবং সি মুক্ততা আছে এমন সনদ থাকতে হবে। যারা এই আইন অমান্য করবেন তাদের 50,000 সৌদি রিয়াল, প্রায় 1 লাখ বা 10 লাখ টাকার পরিমাণ হচ্ছে তাদের জরিমানা করা হবে এবং তাদের ক্লিনিক 6 বছর থেকে 2 মাসের জন্য বন্ধ করে দেওয়া হবে। এবং এই সমস্ত ক্লিনিকে যে সমস্ত মেডিকেল চিকিৎসক কাজ করবেন তাদেরও অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে 20 ঘন্টার হিজামার উপর প্রশিক্ষণ থাকতে হবে। আর অন্যান্য প্র্যাকটিশনার যাদের ফিজিওথেরাপি, নার্সিং অথবা অল্টারনেটিভ মেডিসিনে যাদের বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি আছে তাদের অবশ্যই অনুমোদিত কেন্দ্র থেকে 60 ঘন্টা ট্রেনিং থাকতে হবে। এটা হচ্ছে সৌদি আরবের গাইডলাইন। তাদের ওখানে ওইরকম সেন্টার আছে, কিন্তু বাংলাদেশে তো এরকম নেই। তো সেক্ষেত্রে বাংলাদেশে কেমন হওয়া উচিত যে কনসালটেন্ট হিসেবে কমপক্ষে একজন ডাক্তার থাকা উচিত। আরেকটা ব্যাপার হচ্ছে যে হিজামার সময় জীবাণুমুক্ত যে চেইন অফ স্টেরিলাইজেশন যেটাকে আমরা বলে থাকি, এটা খুব স্ট্রিক্টলি মেনটেন করা উচিত। ডিসপোজেবল কাপ এবং ব্লেড করা এটা অবশ্যই করতে হবে। থেরাপিস্টদের মেডিকেলের যে কোনো ফিল্ডে ন্যূনতম 6 মাসের সনদ অথবা এর চাইতে বেশি মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকা এটা হলে ভালো, কারণ আমাদের বডির যে অ্যানাটমি, ফিজিওলজি এগুলো সম্পর্কে যদি খুব ভালো আইডিয়া না থাকে তাহলে হচ্ছে একটা পেশেন্ট ম্যানেজমেন্ট করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে তার জন্য। থেরাপিস্ট এবং অ্যাসিস্ট্যান্ট থেকে হিজামা বিষয়ে প্রশিক্ষিত করে হিজামা পরবর্তী জটিলতাকে কমিয়ে আনা, যাতে সাধারণ মানুষের মধ্যে সার্বজনীনভাবে হিজামার গ্রহণযোগ্যতা বাড়ে। আমরা জানি যে খুব পাবলিকলি এখনও যদি হিজামার ব্যাপারে কথা বলি অনেক ক্ষেত্রে আমাদের দিকে নেগেটিভ কিছু কথাবার্তা আসে এবং অনেক সময় ডাক্তাররাও এটার বিরোধিতা করে থাকেন। এটা অ্যাকচুয়ালি যদি আমাদের দ্বারা কোনো ম্যাল প্র্যাকটিস হয়ে যায়, যে আমি খুব বড় করে ইনসেশন দিলাম যার কাছে অনেক বড় স্কারিং হয়ে গেলো, মানে বড় ইনফেকশন হয়ে গেলো, স্কিন ব্লিস্টার হয়ে গেলো, যার কারণে পেশেন্টকে 10-15 দিন 20 দিন হচ্ছে আমার ড্রেসিং নিতে হচ্ছে, এই সমস্ত হলে অবশ্যই একটা নেগেটিভ ইফেক্ট ফেলবে। এজন্য আমাদের সবচেয়ে চেষ্টা করতে হবে যাতে হচ্ছে আমাদের পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন যেগুলো খুব কম হয়। হিজামাতে যত বেশি কমপ্লিকেশন হবে সাধারণ মানুষ এবং ডাক্তারদের মধ্যে তত বেশি নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। এর জন্য হিজামার চিকিৎসা আমাদের সর্বপ্রথম যে রুল সেটা হচ্ছে আমাদের ডু নো হার্ম। আমাদের রোগীর কখনোই কোনো ক্ষতিকর কোনো কিছু করা যাবে না। সাপোজ একটা রোগী আমার কাছে ডায়াবেটিক ফুড নিয়ে আসলো, তার ডায়াবেটিস আছে, তো আমি জানি যে হিজামার মাধ্যমে ডায়াবেটিসে খুব ভালো একটা ইফেক্ট পাওয়া যায়, তাহলে হচ্ছে আমি হিজামার মাধ্যমে তাকে চিকিৎসা করে দিলাম। কিন্তু এখানে আমার খুব জানা উচিত যে অ্যাকচুয়ালি ডায়াবেটিক ফুডের ট্রিটমেন্ট প্রোটোকল কী। হ্যাঁ, যেমন অবশ্যই এখানে ডায়াবেটিস নিয়ন্ত্রণে অথবা আমাদের লোকাল ব্লাড সাপ্লাই সম্বন্ধে খুব পজিটিভ একটা ইফেক্ট দিবে, পাশাপাশি এর মেডিসিন যে ট্রিটমেন্ট সেটা অবশ্যই লাগবে। একইভাবে একজন ওরাল ক্যান্সারের পেশেন্ট আমরা অনেক সময় দিয়ে থাকি যে পেশেন্ট আমাদের কাছে আসে, আমার সার্জারি রিফিউজ করে চলে যায় পেশেন্ট, যে আমি সার্জারি করবো না। তো কী হয় যে পেশেন্ট কোনো কভারেজের কাছে যায়, সে হয়তো অন্য কোনো ট্রিটমেন্ট নিচ্ছে, সেটা হিজামাও হতে পারে, আমি এটা সতর্কতার জন্য বললাম। তো আলটিমেটলি দেখা গেলো কি হিজামা এই লেভেলে কিন্তু হিজামা কাজ করবে, কিন্তু এমন লেভেলে কাজ করা যে এটা কিউর হয়ে যাবে। দেখা যায় যে যেটা আমাদের রেঞ্জের বাইরে ওটা চলে গেলে কী হবে যে একসময় পেশেন্টের একদম লাইফ থ্রেটানিং একটা কন্ডিশন চলে যাবে। পাশাপাশি একটা পেশেন্ট সাপোজ পেট ব্যথা নিয়ে আসলো আমার কাছে, এবং পেট ব্যথার অনেকগুলো কারণ হতে পারে, এখানে কোনো লাইফ থ্রেটানিং কন্ডিশনও থাকতে পারে। একটা পেশেন্ট যদি গ্যাস্ট্রিক আলসারের পারফোরেশন নিয়ে আসে তাহলে এটা পেশেন্ট 2-3 ঘন্টা এবং 8 ঘন্টা 10 ঘন্টার মধ্যে মারা যেতে পারে। একটা পেশেন্ট অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের পেশেন্ট, এখানে গ্যাংগ্রিন হয়ে যেতে পারে। অ্যাকিউট কোলিসিস্টিস পেশেন্ট, তার সিভিয়ার পেইন হতে পারে, যেখান থেকে আমাদের একদম ইমার্জেন্সি খুব র্যাপিড অ্যাকশন আমাদের হিজামার মাধ্যমে পাওয়া সম্ভব না। সেক্ষেত্রে আমরা বলি যে আগে জানা দরকার, যে আমরা বলি যে কেন একজন হিজামা কনসালটেন্ট থাকা দরকার, যে পেশেন্ট আমার কাছে আসলো, যে পেশেন্ট whether the patient is having any life threatening condition, তার কোনো লাইফ থ্রেটানিং কন্ডিশন আছে কিনা এটা অবশ্যই আমাকে জাজ করে বের করতে হবে। এবং মডার্ন মেডিকেল ট্রিটমেন্ট যেটা অ্যাভেলেবেল আছে এটা অবশ্যই এভিডেন্স বেস প্র্যাকটিস, এটাকে অবশ্যই আমাদের কোনোভাবেই হেয় করা যাবে না। হিজামা এবং মডার্ন যে মেডিকেল প্র্যাকটিস এটা কখনোই সাংঘর্ষিক না, বরং এটা সাইমালটেনিয়াসলি চলবে। পেশেন্ট যে আমাদের যে মডার্ন যে মেডিসিন সেটাও নিবে, পাশাপাশি হিজামাও নিবে। এবং এই রোগের জন্য সার্জারি বা অন্য কোনো ইন্টারভেনশন লাগবে কি না, বা ডাক্তার পরামর্শ দিয়েছেন কি না। সাপোজ একটা জায়গায় ডাক্তার পরামর্শ দিয়েছেন যে আপনার এখানে সার্জারি লাগবে, আদারওয়াইজ দের ইজ নো চান্স অফ ইমপ্রুভমেন্ট, সেক্ষেত্রে আমি কখনোই বলে দিব না, যে ডিনাই করে দিব যে না আপনার সার্জারি লাগবে না, আমার এটা হিজামার মাধ্যমে ঠিক হয়ে যাবে, এটা ঠিক না। এরপরে আমাদের একটা পেশেন্ট যে মেডিকেল ডাটা যদি তার কোনো ইনভেস্টিগেশন করা থাকে, বা আমি নিজেও ইনভেস্টিগেশন দিয়ে একটা ডায়াগনোসিসে পৌঁছানোর চেষ্টা করা, এবং আমরা আগে ডায়াগনোসিস করে পরে ট্রিটমেন্টে যাব। এবং
যে রোগটা হয়েছে পেশেন্টের সেই রোগের মেকানিজম সম্পর্কে একটা আইডিয়া থাকা। আমরা জানি যে হিজামাও কিছু মেকানিজম সম্পর্কে মেকানিজম নিয়ে কাজ করে, এবং ওই রোগের মেকানিজম নিয়ে যদি আমি সর্ট আউট করতে পারি যে কোনভাবে হিজামা দিলে সবচেয়ে বেশি কাজ করবে, এটা তাহলে পেশেন্টকে সবচেয়ে বেশি বেনিফিট পৌঁছাতে পারবে। এই জন্য হিজামা যে সমস্ত ডেটা অ্যাভেলেবল আছে সে হচ্ছে একটা ট্রিটমেন্ট প্ল্যান ঠিক করা, এবং রোগীকে সবসময় এটা খুব গুরুত্ব সহকারে বলা যে হচ্ছে আপনার ডাক্তারের যে ব্যবস্থাপত্র আছে সে অনুযায়ী চিকিৎসা চালাবো, এবং হঠাৎ করে সমস্ত ওষুধপত্র বন্ধ করে দেওয়া যাবে না। সাপোজ একটা পেশেন্ট, আমাদের একজন পেশেন্ট ছিলেন যে উনি স্টেরয়েড থেরাপি নিয়েছিলেন, লং টার্ম স্টেরয়েড থেরাপি যারা নিয়ে থাকেন তাদের হচ্ছে গিয়ে স্টেরয়েডের উপর একটা ডিপেন্ডেন্সি তৈরি হয়ে যায়। হ্যাঁ, তো এই সমস্ত পেশেন্ট যদি সাপোজ একটা পেশেন্ট 7 বছর থেকে 5 বছর থেকে সে স্টেরয়েড নিচ্ছে কোনো একটা ডিজিজের জন্য, হ্যাঁ সেই ডিজিজের জন্য খুব হিজামা করে খুব ভালো ইফেক্ট পেলো, সাথে সাথে সে ট্যাবলেট বন্ধ করে দিল, তাহলে কী হবে যে তার এন্ডোক্রাইন শকে চলে যাবে, পেশেন্ট শকে যে আইসিইউতে ভর্তি হবে। এবং একটা পেশেন্ট আমাদের আছে যে হচ্ছে যে খুব জোশের কারণে আমাদের সেন্টার থেকে বলে দেওয়া হচ্ছিল যে আপনি ওষুধ বন্ধ করার দরকার নেই, এটা হচ্ছে ইনক্রিমেন্টালি বন্ধ করতে হয়। যদি 5 থাকে 20 থাকে তাহলে আমরা প্রথম 1 মাস হচ্ছে আমরা 10-এ আনি বা 15 আনি, এরপর 10-এ আনি, 5 আনি, এটা হচ্ছে আমরা ইনক্রিমেন্টালি ডোজ কমিয়ে নিই, এরপর হচ্ছে তারপর আমরা একদম অমিট করে দিই। তো পেশেন্ট যদি হঠাৎ করে বন্ধ করে দেয় সেগুলো হচ্ছে একদম লাইফ থ্রেটনিং কন্ডিশন, পেশেন্ট একদম আইসিইউতে ভর্তি হতে পারে। এই জন্য আমরা পেশেন্টকে অবশ্যই বলবো যে আপনার ডাক্তারের ব্যবস্থাপনা অনুযায়ী চিকিৎসা চালিয়ে যান, হঠাৎ করে বিশেষ করে স্টেরয়েড কখনোই বন্ধ করে দেওয়া যাবে না। টেক হোম মেসেজ আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি যে আমাদের শরীরের সার্বিক সুস্থতার জন্য হিজামা বেশ কার্যকরী একটা চিকিৎসা ব্যবস্থা, এবং হিজামার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিকটা সেটা হচ্ছে হিজামাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যদি এটা খুব ভালোভাবে আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি। সঠিক মেডিকেল জ্ঞান নিয়ে খুব ভালোভাবে যদি আমরা আইসোলেশন প্রোটোকল, আমরা স্টেরিলাইজেশন প্রোটোকল মেনটেন করতে পারি, আমরা খুব ভালোভাবে যদি ইনসেশন দিতে পারি, এবং পোস্ট অপারেটিভ যে ব্যাপারগুলো এগুলো যদি আমরা খুব ভালো ম্যানেজ করতে পারি, তাহলে এটা পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত একটা চিকিৎসা। শুধু হিজামা শুধু কোনো ট্রিটমেন্টের জন্য না, বরং এটা আমাদের বডিতে আমরা আগে দেখেছি যে ইমিউন সিস্টেম অ্যাক্টিভেশন করে হিজামা, তো এটা আমাদের রোগ প্রতিরোধের জন্য হিজামা বেশ কার্যকরী একটা চিকিৎসা ব্যবস্থা। আধুনিক মেডিকেল চিকিৎসা যেটা আমাদের অ্যাভেলেবল আছে সেটাকে বাদ দিয়ে নয়, বরং এর পাশাপাশি হিজামা আমাকে দিতে পারে সবচেয়ে বেশি কার্যকরী নিরাময়। আর যে সেন্টারটাতে হিজামা করাবো সেখানে অবশ্যই যেন কঠোর জীবাণুমুক্তকরণ যে ব্যবস্থা সেটা যাতে অ্যাভেলেবেল থাকে, ট্রেন স্টাফ থাকতে হবে, যদি কনসালটেন্ট থাকেন তাহলে সবচেয়ে ভালো। হিজামা কনসালটেন্ট হিসেবে একজন চিকিৎসা এর কাছ থেকে পরামর্শ নেওয়া, যিনি সার্বিক অবস্থা বিবেচনা করে একটা ম্যানেজমেন্ট প্ল্যান ঠিক করবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। রমজানের অবস্থায় সবাই বেশ টায়ার্ড, অনেক কষ্ট করে পুরো আলোচনাটা শুনেছেন। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম।